হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি অধ্যায় থেকে তোমাদেরকে আজকে আমি অনুশীলনের প্রশ্ন উত্তর বলে দেবো। ঠিক আছে, পরীক্ষাতে তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু সিলেবাস সেটা রয়েছে, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের প্রত্যেকেরই উপকার হবে। কারণ এই অনুশীলনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাই আমি তোমাদের বলবো আগে এই অনুশীলনের প্রশ্নগুলো তৈরি করো, তারপর এই রিলেটেড যে প্রশ্নগুলো চ্যাপ্টার রিলেটেড সেই সাজেশন প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, দুটোই করতে হবে, অনুশীলনের প্রশ্নটা করতে হবে। দেখে নাও, প্রথমে দেখা রয়েছে শূন্যস্থান পূরণ করো। তার আগে একটা কথা বলি, আমি এই প্রশ্ন যখন বলবো বা উত্তর যখন বলবো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের এই ইতিহাস বইটা খুলে বসবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো। অপশন দেওয়া রয়েছে টালি বা ইট, সিমেন্ট এবং বালি, শ্বেত পাথর। উত্তর হবে টালি এবং ইট। ঠিক আছে, টালি এবং ইট ব্যবহার করে কিন্তু বাংলায় সুলতানি এবং মুঘল আমলের সাধারণ লোকের বাড়ি বানানো হতো। তারপরের প্রশ্ন, কবিরের দুই পঙ্গক্তির কবিতাগুলোকে বলা হয় ড্যাশ। কবিরের দুই পঙ্গক্তির কবিতাগুলোকে কি বলা হয়? বলা হয় দোহা। যে বাজারে টেক্সটটা খুঁটিয়ে পড়েছে তারা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার দিতে পারবে। সুফিরা গুরুকে মনে করতো ড্যাশ। সুফিরা গুরুকে কি মনে করতো? উত্তর হচ্ছে পীর। ঠিক আছে, তোমরা এগুলো প্রত্যেকটা অ্যান্সারগুলো বইয়ে মার্ক করে নেবে। ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। কোনটি ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র? উত্তর হবে নবদ্বীপ। নবদ্বীপ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। তারপরের প্রশ্ন, ড্যাশ ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। কোনটি হবে উত্তর? উত্তর হবে মীরাবাই। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো খাতায় নোট করে রাখবে অথবা তোমাদের বইয়ে দাগিয়ে নেবে। ঠিক আছে, দ্বীন ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতদের মধ্যে ড্যাশ সম্পর্ক। কি হবে অ্যান্সার? উত্তর হবে গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপরে প্রশ্ন, শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অনুশীলনের দেওয়া প্রশ্নগুলো তোমাদের ফাইনালে কিন্তু আসতে পারে, তাই এই প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি অ্যান্সার সমেত বলছি ভালো করে তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি ছিল? শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হয়? উত্তর দেখে নাও, পিয়েত্রা দুরা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মহাভারতের ফার্সি অনুবাদের নাম ড্যাশ। মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? উত্তর হলো রজমনামা। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ড্যাশ পরিচিতি ছিলেন শিরিন কলম নামে। কোনটা হবে অ্যান্সার? শিরিন কলম। উত্তর হবে আব্দুস সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে। তারপরের প্রশ্ন, জৌনপুরী রাগ তৈরি করেন কে? জৌনপুরী রাগ তৈরি করেন হোসেন শাহ শর্কী। অ্যান্সার কোনটা হবে? হোসেন শাহ শর্কী। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কি? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো কি বানানোর জন্য? পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। ঠিক আছে, অ্যান্সার হবে জল তোলার জন্য। তাহলে একের দাগের শূন্যস্থানগুলো দেখলে সঠিক উত্তরটা বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে ফেলবে। দুইয়ের দাগে দেখো কি রয়েছে, নিচের যে বিবৃতগুলো দেওয়া রয়েছে তার সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় সেটা তোমাকে টিক দিতে হবে। প্রথমে দেখো রয়েছে বিবৃতি, নদীর ধারে শিল্পগুলো তৈরি হতো। ব্যাখ্যা 1, নদীর ধারে শিল্প তৈরি করলে কর লাগাতো না। সেকালে সব মানুষই নদীর ধারে থাকতো, কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানি সুবিধা হতো। তাহলে নদীর ধারে শিল্পগুলো তৈরি হতো, তিনটের মধ্যে কোন ব্যাখ্যাটা সঠিক? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ব্যাখ্যা 3, কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। ঠিক আছে, বিবৃতি খ, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক? ব্যাখ্যা নম্বর 2, সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। আমি ডিরেক্টলি অ্যান্সার বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, বিবৃতি, চিস্তি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক? ব্যাখ্যা 1, তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। এটাই এর উত্তর। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আকবর দ্বীন ইলাহি প্রবর্তন করেন। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক? ব্যাখ্যা নম্বর 2, তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। ঠিক আছে,
তারপর বিবৃতি দেখা রয়েছে মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এখানে কোনটা হবে? ব্যাখ্যা নম্বর 3, দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো সেই জন্য। ঠিক আছে। তারপর বিবৃতি চ, জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল। এখানে কোনটা হবে? ব্যাখ্যা একটাই হবে অ্যান্সার, না এই সময়ে ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। তারপরে বিবৃতি 6 মানে 6 আর কি, মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র। এখানে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ব্যাখ্যা 2, এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। তারপরে বিবৃতি বর্গীয় জ আর কি, ভারতে প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো। কোনটি? এখানে অ্যান্সার হবে ব্যাখ্যা 1, না সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না, সেই কারণে প্রাচীনকালে ভারতে তালপাতার উপরে লেখা হতো। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা এবং বিবৃতিগুলো বুঝলে। এরপর চলে এসো 3 দাগের প্রশ্ন উত্তর। 30 থেকে 50টি উত্তর, অর্থাৎ এটা মান হতে পারে 3 অথবা 5। ঠিক আছে, তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু 70-এর মধ্যে হবে। সেখানে শুধুমাত্র যে 3rd ইউনিট টেস্ট সিলেবাস যা রয়েছে সেখান থেকেও থাকবে, আবার 1st ও 2nd ইউনিট টেস্টে যা যা এসেছিল সেখান থেকেও থাকবে। তাহলে পুরো বই তোমাদের মিলিয়ে কিন্তু 70-এ পরীক্ষা হবে। আমি এখন পরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দিয়ে যাব, তারপর তোমাদের সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? দেখো এর অ্যান্সার। আমি অ্যান্সারটা পড়বো না, তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলো নোট করে রেখো। ঠিক আছে, এই হলো এই প্রশ্নটার উত্তর। তারপরের প্রশ্ন, মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? এই হলো এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, রামানন্দ, কবির, নানক, চৈতন্যরা ছিলেন ভক্তিবাদী সাধক এবং সাধিকা ছিলেন মীরাবাই। ঠিক আছে, তারপরের প্রশ্ন, সিলসিলা কাকে বলে? চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল? দেখে নাও এর উত্তর। এর উত্তর এখান থেকে শুরু হলো এবং এই পর্যন্ত অ্যান্সারটা শেষ হলো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, দ্বীন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? দেখে নাও এর উত্তর। আমি উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সারটা খাতায় নোট করে রাখবে। আর হ্যাঁ, অ্যান্সারগুলো পাওয়ার মাত্রই তোমরা কিন্তু পড়তে শুরু করে দেবে, কারণ তোমাদের কিন্তু এরপর দুর্গাপুজো পড়ে যাবে, কারোর সেরকম পড়া হবে না। তাই চেষ্টা করবে এগুলো পুজোর আগেই তৈরি করে নেওয়ার। ঠিক আছে, এরপরে প্রশ্ন, স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী? দেখে নাও এর উত্তর। এর অ্যান্সারটা এই হলো। ঠিক আছে, ভালো করে করবে কিন্তু, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসার মতো, তাই ভালো করে করবে। এরপরে প্রশ্ন, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? দেখে নাও এর উত্তর। এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন তো আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যে বাজারে এখনও দেখো না কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে এসে ক্লাস 7-এর প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, ইতিহাসের এই অধ্যায়টা সার্চ করবে, পেয়ে যাবে। আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে। বারবার বলছি, প্লেলিস্ট যাবে যার যে যার দরকার, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে, পরপর সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, এর অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকের জীবনের কি পরিচয় পাওয়া যায়? দেখে নাও এর উত্তর। শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। এটা একটা দারুণ প্রশ্ন। দেখো, কাগজের আবিষ্কার প্রথমে চীনে হয়, প্রত্যেকে হয়তো জানো। ঠিক আছে, আর সেই সময় ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তার অ্যান্সারটা এখানে শেষ হলো। ওকে, তো এই হলো তোমাদের 3 দাগের উত্তর। এরপর চলো 4 দাগের। 4 দাগের প্রথম প্রশ্ন, 100 থেকে 120টি শব্দ উত্তর দিতে হবে। এগুলোর মান সম্ভবত 8 হবে। ঠিক আছে, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। দেখে নাও, ভিডিওটা একটু পজ করে অ্যান্সারটা দেখে নিও। যাদের বই আছে তারা তো দাগিয়ে নেবে নিজেদের বই থেকে, যাদের বই নেই তারা কিন্তু অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা পজ করে দেখে নিও। আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরেকটা কথা বলি, যেগুলো পয়েন্ট করে রয়েছে সেই পয়েন্ট ধরে ধরে পড়বে আর গল্পের মতো করে পড়বে। বড় প্রশ্ন ভেবে যে অ্যান্সারগুলো মুখস্থ করে নেবে তা কিন্তু করো না। প্রত্যেকেই বলবো গল্পের মতো করে পড়বে, গল্পের মতো করে অ্যান্সার লিখবে, দেখবে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরের প্রশ্ন, কবিরের ভক্তির ভাবনায় কীভাবে বিভিন্ন ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল বলে তোমার মনে হয়? দেখে নাও এর উত্তর। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, প্রশ্নের অ্যান্সারগুলো খোঁজার জন্য, তাই চেষ্টা করবে ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো
নোট করে রাখতে। যত লিখবে তত হাত চালু হবে, আর যত হাত চালু হবে তত পরীক্ষাতে হাতে লেখাও ভালো হবে। তাই চেষ্টা করবে লেখার। বই তো সবার কাছেই থাকে, কিন্তু লেখো না কিন্তু কেউই। চেষ্টা করবে লেখার, বারবার করে বলছি, লিখলে তোমাদেরই উন্নতি হবে। এর পরের প্রশ্ন, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কী হয়েছিল বিশ্লেষণ করো। দেখে নাও এর উত্তর। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তারপরের প্রশ্ন, বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো। এই হলো এর উত্তর, ঠিক আছে। এরপরের প্রশ্ন, মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি ও দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো। দেখে নাও এর উত্তর। এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। তারপরের প্রশ্ন, মুঘল যুগে, মুঘল নয় মধ্যযুগে বাংলা স্থাপত্য রীতির পর্যায়গুলোর মূল বৈশিষ্ট্য কী ছিল। এই হলো এর উত্তর, ঠিক আছে। খুব ভালো করে দেওয়া রয়েছে এবং খুব একটা বড় তা কিন্তু নয়, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের কী ভূমিকা ছিল। দেখে নাও এর উত্তর। গল্পের মতো করে পড়তে বললাম, প্রত্যেকেই কিন্তু গল্পর মতো করে পড়বে, গল্পের মতো করে উত্তর লিখবে, ঠিক আছে। আর চেষ্টা করবে এই ব্লু কালারের পয়েন্টগুলো মনে রাখার। এই ব্লু কালারের পয়েন্ট ধরে ধরে লিখলে নম্বরও বেশি পাওয়া যায়, ঠিক আছে। তোমরা কিন্তু এখন উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরনও কিন্তু তোমাদের পাল্টাতে হবে। তারপরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে কীভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো। দেখে নাও এর উত্তর। চেষ্টা করবে পয়েন্ট ধরে ধরে লেখার, ঠিক আছে। তো এর অ্যান্সার তোমাদের এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। তারপরের প্রশ্ন, সুলতানি ও মুঘল আমলে সামরিক ও কৃষি প্রযুক্তিতে কি কি পরিবর্তন ঘটেছিল তোমার মনে হয়। দেখে নাও এর উত্তর। আমি উত্তরটা পুরোটাই দেখার চেষ্টা করছি, পুরোটাই ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখে নিলে এর উত্তরটা। একটু বড় বলে দেখাতে একটু সমস্যা হচ্ছে, বাট আমি বইটা সরিয়ে তোমাদের পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই হলো তোমাদের 4 দাগের প্রশ্নোত্তর। 5 দাগে যেগুলো রয়েছে কল্পনা করে লেখো, এটা করার দরকার নেই, ওকে। 4 দাগ পর্যন্ত করলেই হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে তাহলে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে। আর হ্যাঁ, প্রশ্নোত্তর পাওয়া মাত্র তোমরা কিন্তু পড়তে শুরু করে দাও। প্রত্যেককে বলছি, এখন থেকে না যদি রেডি করো আর সময় পাবে না, কারণ দিন কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। একদিন দুদিন পরপর হয়ে যাচ্ছে, আর কিভাবে চোখের পলকে দিনগুলো পার হচ্ছে কেউই কিন্তু বুঝতে পারছি না। তাই তোমাদের বারবার করে বলবো, পড়াগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলো, তাহলে পুজোর আগে তোমাদের পড়া তৈরি হয়ে যাবে। সিলেবাসের 90% তোমাদের পুজোর আগেই কভার করতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের নভেম্বরেই কিন্তু পরীক্ষা, মাথায় রাখো কথাটা, ওকে। তাহলে ভালো করে প্রত্যেকেই পড়ো। কিন্তু আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে প্রত্যেকেই পড়ো।